গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ইচ্ছে। দেশলাইয়ের কাঠির অর্ধেক ভেঙে দাঁত খুঁচিয়েছিল কখন। বিড়ি ধরাতে গিয়ে সাঁটুলাল দেখে খোলের মধ্যে সেই শিবরাত্রির সলতে আধখানা বারুদ মুখো কাঠি দেমাগ দেখিয়ে পড়ে আছে। আজ চৈত্রের হাওয়া ছেড়েছে খুব, কাল বৃষ্টি গেছে কফটা, কিন্তু আজই তেজাল রোদ আর খড়নাড়ার মতো শুকনো হাওয়া দিচ্ছে। দেখো, হাওয়ার থাবায় এক ঝটকায় কাঠের মিনমিনে আগুনটা নিভে যাবে। যদি তাই যায় তো আরো 4 পথ বিনি বিড়িতে হাঁটো, তারপর হাজারির দোকানের আগুনে দড়িতে বিড়ি ধরিয়ে নেওয়া যায়। কিন্তু ততক্ষণে বিড়ি ছাড়া হাঁটা যায়? মুখে থুতু আসবে, বুক হাঁকুপাঁকু করবে, কি নেই মনে হবে। সাঁটুলাল দিয়াশালাইয়ের বাক্সটা নাড়ে, ভিতরে টুকাটুক শব্দ করে আধখানা কাঠি দেমাগ ভরে নড়ে চড়ে। কাঠিটার মতলব বুঝতে পারে না সাঁটু। শালা কি বিড়ি ধরানোর ঠিক মুখে নিবে গিয়ে তাকে জব্দ করবে? তার জীবনে পাপের অভাব নেই, ফর্দ করতে গেলে শেষ হওয়ার নয়। বেশি কথা কি, এই দিয়াশলাইটাই তো গত পরশু বাবুদের উঠোনে পড়ে থাকতে দেখে হাতিয়ে নেয়। ঝি উনুন ধরাতে এসে ফেলে দিয়ে গেছিল ভুলে, পরে এসে দিয়াশলাই খুঁজে না পেয়ে বাপান্ত করেছিল। তা সে সাঁটুর উদ্দেশ্যে বলা, নাম ধরে না বললেও শুনে সাঁটু ভেবেছিল, না, কাল থেকে ভালো হয়ে যাব। সাঁটু দেশলাইটা হাতে নিয়ে মাঠের মধ্যিখানে ঢিবিটার উপরে বসে থাকে। দাঁতে আটকানো বিড়ি ধরায়নি। সাঁটু ভাবে, বাবুদের বাড়ির ঝি সরস্বতীর কি উচিত হয়েছে সাঁটুকে অমন বাপ মা তুলে গাল দেওয়াটা। ছেলের মাথা খেতেও বলেছে। যত যাই হোক, সরস্বতী তো সাঁটুরই বউ। আজ না হয় সে পয়সাওয়ালা লোকের সঙ্গে বিয়ে করে বসেছে, তা সুখচন্দ্রের পয়সাই বা এমন কি? আটাকল খুলে ধরাকে সরা দেখছে। তাও আগের পক্ষের বউয়ের হ্যাপা সামলাতে হয়। সরস্বতী ভাবে, সুখচন্দ্র তাকে চিরকাল মাথায় নিয়ে নাচবে? থু, লাথি দিল বলে বেশি দিন নয়। ছেলের মাথা খেতে বলা সরস্বতীর ঠিক হয়নি। ছেলে তো সাঁটুর একার নয়, তারও। কিন্তু রেগে গেলে সরস্বতীর আর সেসব খেয়াল থাকে না। রেগে গেলে সরস্বতী একেবারে দিগ্বসনা। ঢিবির ওপর কয়েক জায়গায় ঘাস পুড়ে টাক পড়েছে, এখানে সেখানে আংড়া পড়ে আছে, ছাই উঠছে অল্প স্বল্প। ডাকাতের সাধুটা কদিন আগেও এখানে থানা ঘেরে বসেছিল। আজকাল সাঁটুলালের খুব ইচ্ছে হয় কারো কাছে গিয়ে মনের দুঃখের কথা সব উজাড় করে বলে। তার দুঃখ ঝুড়ি ভরা। সাধুর খোঁজ পেয়ে একদিন সন্ধেবেলা চলেও এসেছিল সাঁটুলাল। সাধুটা কি ভীষণ তেজালো। শুল চিমটে কিংবা ধুনি জেলে জ্বলন্ত কাঠ নিয়ে লোককে তাড়া করে। তা তেজালো সাধুই সবার পছন্দ, সাঁটুরও। সন্ধেবেলা সাঁটু ঢিবিতে উঠে দেখলো নেংটি পড়া জটাধারী ভয়ঙ্কর সাধু বসে বসে খাচ্ছে। কাছে পিঠে কেউ নেই,
কেবল বেলপুকুরের মতিলাল একধারে চোরের মতো খোলা ছাতা সম্মুখে ধরে বসে আছে। তামাকের কারবারে মতিলাল গতবার খুব মার খেয়েছে। সেই থেকে লটারির টিকিট কেনে, হাতে গুচ্ছে কবজ, আর সাধুর খোঁজ পেলে সেখানে গিয়ে খুঁটি গাড়ে। সাঁটুলালকে দেখে মতিলাল হাতের ইশারায় ডেকে বলল, এখন কথা টথা বলো না, বাবার ভোগ হচ্ছে, আর খুব সাবধান বাবা। বাবা কিন্তু হাতের কাছে যা পায় ছুঁড়ে মারে। আমার ছাতার আড়ালে সরে এসো বরং। মতিলালের ছাতার আড়ালে গা ঢাকা দিয়ে বসে সাঁটুলাল সাধুর খাওয়া দেখে। চোখের পাতা ফেলতে পারছে না, ভালো ঠাওর হচ্ছিল না অল্প আলোয়। তবু মনে হচ্ছিল যেন কিসের একটা বড় সড়ো ঠ্যাং চিবোচ্ছে। মতিলাল ঠেলা দিয়ে বলল, দেখছো কি? নিজের চোখে যা দেখলাম প্রত্যয় করো না। সাঁটু মতির কাজ ঘেঁষে বললে, কি দেখলে? মতিলাল ফিস ফিস করে বলে, সবটা দেখিনি। সন্ধ্যের মুখে এসে হাজির হয়ে দেখি বাবার সামনে একটা আধ জ্যান্ত শেয়াল পড়ে আছে, মুখ দিয়ে ভক ভক করে রক্ত বেরোচ্ছে। তখনও পাঁচর ওঠানামা করছিল। ধুনি জেলে সেই আধ জ্যান্ত পশুকে আগুনে ভরে দিল মারি, কালির দিব্যি। তারপর ওই দেখো কেমন করে খাচ্ছে। সাঁটু শুয়োরের মাংস পর্যন্ত খেয়েছে, কিন্তু শেয়াল পর্যন্ত যেতে পারেনি। শুনে আর একটু মতিলালের কাছে ঘেঁষে বলল, মতিলাল কানে কানে বলল, স্বয়ং পিশাচ সিদ্ধ মহাদেব, বুঝেছ? এমন মহাপুরুষের সঙ্গ পাওয়া কত জন্মের ভাগ্যি। শেয়াল খেয়ে সাধু ঘাসে হাত পুছে মাটির ওপর শুয়ে পড়ল লম্বা হয়ে। মতিলাল খুব সন্তর্পণে উঠে গিয়ে সাধুর পা টিপতে লাগলো। সাধুর শেয়াল খাওয়া দেখে সাঁটুর গা বিরোচ্ছিল। মতি হাতের ইশারায় ডাকলে সে হামা করে দিয়ে খানিকটা কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে ধানাই পানাই করতে শুরু করলো। বাবা, আমি বড় পাপী। তা বাবা, দুঃখী লোকেরা পাপ না করেই বাঁচে কিসে তাই বলো। তাই ভাবছি বাবা, তুমি যদি আশীর্বাদ করো তো কাল থেকে ভালো হয়ে যাব। সাধু চিত হয়ে শুয়েছিল। কথা শুনে মুখটা ফিরিয়ে একবার তাকালো শুধু। তারা ছুঁচল নজরটা। সাঁটুর তো ছুঁচ ফোটার মতো যন্ত্রণা হয়েছিল। সাধু কিন্তু গাল দিল না, একটু হেসে বলল, শালা নিমক হারাম, 5টা টাকা আর একটা জবা ফুল নিয়ে আসিস কাল, এখন যা। সাঁটু চারিদিকে চেয়ে শেয়ালের নাড়ি ভুড়ি ছাল আর পোড়া মাথাটা দেখে তুলে সেই যে চলে এসেছিল আর যায়নি। যাবেই বা কোন মুখে? জবা ফুলের জোগাড় ছিল, কিন্তু 5টা টাকা। সাধু চোত সংক্রান্তির স্নানে যাবে বলে তল্পি গুটিয়েছে, কিন্তু ঢিবির ওপরকার মাটিতে দাদের মতো পোড়া দাগ রয়ে গেছে। বাতাসে একটা পচাটে গন্ধ। শেয়াল খেলে লোকে পাগল হয় বলে শুনেছে সাঁটুলাল। অর্ধেক কাঠিটা দিয়াশলাইয়ের খোলের বারুদে ঢুকবে কি ঢুকবে না তা খানিক ভাবে সাঁটু। এ বাতাসে ধরবে না মনে হয়।
ঢিবি বেয়ে সাঁটুলাল নেমে আসছিল খানিক। এবার বাতাসে একটু আড়াল পড়েছে। জয় মা কালী বলে সাঁটু কাঠিটা ঠুকে দিল খোলে। বিড় বিড়িয়ে উঠল আগুন। গেল 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 হুই রে। সাঁটু বিড়ি হাতের খাপের মধ্যে গুজে প্রাণপণে টানে। জয় মা, ধরেছে। নিবেই গিয়েছিল আগুনটা, শুধু কাঠিটা লালচে হয়েছিল বলে ধরল। ভারী খুশি মনে ঢিবির উপর বসে সাঁটুলাল দূরের দিকে চেয়ে থাকে। বিড়িটা শেষ হয়ে এলে এটা থেকে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হাঁটা দেবে। পাপ তাপগুলো সবই যেমনকে তেমন থেকে গেল তার। কাউকে বলা হলো না। মতিলালের পাপ তাপ বোধ হয় সাধু টেনে নিয়ে গেছে। সাঁটুলাল বিড়ি টানতে টানতে ভাবল, শালা, কাল থেকে ভালো হয়ে যাব। বড় রাস্তা দিয়ে একটা বাস আসতে দেখে সাঁটু তাড়াতাড়ি উঠে হাঁটা ধরে। হাতটা তুলতে বাসটাও থেমে গেল, কিন্তু কন্ডাক্টর নিত্যচরণ মুখ চেনে। উঠতে যেতেই হাত দিয়ে দরজা আটকে ধরে বলল, উঠছো যে? পয়সা আছে তো? আছে আছে। দোমনা করে নিত্যচরণ দরজা ছাড়লো বটে, কিন্তু না অপমান করে বলল, সিটে বসো না, মেঝেয় বসো। তাতেই সুবিধে সাঁটুলালের, মেঝেয় বসলে তেমন নজরে পড়বে না, পয়সা মাপও হয়ে যেতে পারে। তাছাড়া সিটে জায়গাও নেই। সে বসেই ট্যাঙ্ক থেকে একটা বিড়ি বার করে নিত্যচরণের দিকে বাড়িয়ে দিল। যদি নেয় তো ভালোই, না নিলে খুব দিক করবে। তা নিত্যচরণ নিল। নেওয়ারই কথা। নিত্যচরণের দ্বিতীয় পক্ষ উলুবেড়ে থেকে চিঠি দিয়েছে আজ। বাসের দরজা দাঁড়িয়ে অত হার মধ্যেও কি করে কোন কায়দায় যেন নিত্যচরণ বিড়িটা ধরিয়ে ফেলল। তারপর বুক পকেট থেকে নেতানো পোস্ট কার্ডটা বের করে জড়ানো অন্ধকারের অক্ষরে লেখা পড়তে থাকে এক মনে। তার মুখে রাগ, বিরক্তি, বৈরাগ্য আর হাসি ফুটে উঠতে থাকে। চামেলি লিখেছে, শ্রীচরণে শতকোটি প্রণাম। তারপর লিখি যে সুপারি সব পাড়া হইয়াছে, কিন্তু মুকুন্দ ঠাকুরপো এবং ভাসুর ঠাকুর হিসাব দেয় নাই। এত কটা মোটে দিয়েছে। তুমি বৈশাখে এসে হিসাব চেয়েও। অনেক দিন রাত্রি কথা শোনায়। কেন, আমি কি কেউ না? সতীনপ পর্যন্ত বলে তিন্নির মা, মা ডাকে না। কথা আরও কত আছে বলে দুই বউয়ে সমান, ভাগ ভাগ। বড় আমার ভাগের খড় শ্যামলালকে বিক্রি করিয়াছি, 5 টাকা এখনো বাকি আছে। তোমার টাকা পাইনি, কি করে সংসার চলে বলো? তিন্নিরা আমাশা হওয়ায় কত খরচ হয়েছে সে খবর কেউ রাখে? আমার কে আছে? হাটবারে মুকুন্দ ঠাকুরপোকে পাউডার আনিতে পয়সা দিয়াছিলাম, সে কি দোষের বলো? ঠাকুরপো আনে নাই, পয়সা আমার হাতেও দেয় নাই। তিন্নির হাতে ফেরত দিয়া বলিয়াছে, অত বিবি সাজতে হবে না। 5 জনের কুকথা বলে, সতীন চরিত্রের দোষের কথা বলে বেড়ায়। মা কালীর দিব্যি। কেটে লিখি যে সে কথা কেউ বলিতে পারে না। পোস্টকার্ডে আর জায়গা নেই। প্রাণনাথ, রাখো শ্রীচরণে। চরণাশ্রিতা চামেলি। শেষ লাইনটা রাবণ বধ যাত্রা থেকে নেওয়া। নিত্যচরণ শ্বাস ফেলে পোস্টকার্ডটা আবার পকেটে ঢোকায়। বিড়ি নিভে গেছে। আবার ধরিয়ে নিল নিত্যচরণ। সাঁটুলাল নিত্যচরণের মুখের ভাব দেখছিল এক মনে।
মোটে মাইলখানেক রাস্তা। দেখি না দেখি বলে কাটিয়ে দেব। চিঠি আর একটু যদি লম্বা। নিত্যচরণ অবশ্য পয়সা আদায় করলো না শেষ পর্যন্ত। নামবার সময় শুধু বলল, এই 420। বাস কি জল দিয়ে চালাই আমরা? তেল কিনতে পয়সা লাগে না। বাস তেলে চলে না জলে চলে তা জেনে সাঁটুর হবেটা কি? সে নিজে যে কিসে চলে সেটাই একটা ধাঁধা। চলেও গেল এই 50 বছর পর্যন্ত। পথটা খুব পার হওয়া গেছে। চৈত মাসের রোদে এ পথটুকু কমতি হলো সে এক উপরি লাভ। সুখচন্দ্রের সঙ্গে আগে কথা বলতো না সাঁটুলাল, এখন বলে। ভেবে দেখেছে সুখচন্দ্রের দোষ কি? সরস্বতী তাকে তো সে নিজে এসে ভাগায়নি। সরস্বতী নিজে থেকেই ভেগে গেল। বরং অন্য কারো চেয়ে সুখচন্দ্রের সঙ্গে আছে সে বরং ভালো। লোকটা কাউকে বড় একটা দুঃখ দেয় না, ফুর্তিবাজ লোক। যা আয় করে তা খেয়ে পড়ে ওড়ায়। বাজারের সেরা জিনিসটা আনবে, মরশুমের আমটা কাঁঠালটা বেশি দাম দিয়ে হলেও কিনবে। ঘরে তার রেডিও পর্যন্ত আছে। আগের পক্ষের বাঁজা বউ শেফালিকেও খারাপ রাখেনি। নিজের বাড়ির শেফালিকে ছেড়ে দিয়ে অন্য পাড়ায় সরস্বতীর জন্য আলাদা ঘর তুলেছে। দুই বাড়িতেই যাতায়াত। অনেক ভেবে চিনতে সাঁটুলাল দেখছে ব্যাপারটা খুব খারাপ হয়নি। প্রথম প্রথম তার অভিমান হতো বটে, কিন্তু এও তো ঠিক যে 3-3টে বাচ্চা সমেত সরস্বতী তার ঘাড়ে গন্ধমাদনের মতো চেপে বসেছিল এতদিন। এই যে সে গত রাতে খাড়ু বেড়েতে যাত্রা শুনতে গিয়ে রাত ভোর করে ফেরে। তারপর বেলা ভোর ঘুমিয়ে নাড়ু গোপালের মতো হেলতে দুলতে 3 প্রহর পার করে ফিরেছে। সরস্বতী থাকলে হতে পারতো এমনটা। মাগি গিয়ে এখন তার ঝাড়া হাত পা। ওদিকে ছেলে পেলেগুলো দুবেলা খেতে পায়, পড়তে পায়। সরস্বতীর চেহারা আদতে কেমন তা সাঁটুলালের সঙ্গে বিয়ে হওয়ার 5-7 বছর পর থেকে কেউ বুঝতে পারত না। এখন সরস্বতী পুরনো খোলস ছেড়ে নতুন চামড়া নিয়ে ঘুরে বেড়ায়। হাত পায়ের গোছ হয়েছে খুব, গায়ে রস হয়েছে, চোখের ঝলক খেলে, বেশ আছে। গোঁজ মুখ করে ঘুরে বেড়াতো সাঁটুলাল। একদিন সুখচন্দ্র ডেকে বলল, সাঁটু ভায়া, ভগবান আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। তুমি আমি কি আলাদা? সরস্বতী এসে জুটল, ফেলি কি করে বলো? এমনি 2-4 কথা হতে হতে সাঁটুলাল ভাব করে ফেলল। তবে সরস্বতীর পুরনো সব রাগ যায়নি। সুখচন্দ্র যতই মিতালি করুক, সরস্বতী এখনো দেখলে মুখ ফিরিয়ে নেয় আর আকাশ বাতাসকে শুনিয়ে তার কেচ্ছা গায়। গাওয়ার মতো কেচ্ছা কিছু কম নেই সাঁটুলালের। তার সারাটা জীবন চুরি ছেঁচড়ামি আর ছিনতাইয়ের কাণ্ডে ভরা। সেসব পুরনো কথা। গত সপ্তাহে পালপাড়ায় কদমতলায় সাঁটু নিজের মেয়ে কোন দিকে গঙ্গা যমুনা খেলতে দেখে মায়ায় পড়ে দাঁড়িয়ে গেল। শত হলেও সন্তান। মেয়েটাও খানিক খেলা করে বাপের কাছে এলো দৌড়ে। এক গাল মিষ্টি হেসে ডাকলো, বাবা। বুক জুড়িয়ে যায়। মেয়েটার খালি গা, পরনে শুধু একটা বাহারি রংচঙে ইজের। সাঁটু চোখটাই পাপে ভরা। যেখানে যত লোভানি আছে সেখানে তার পাপ নজর পড়বেই কি পড়বে। মেয়েটাকে দেখতে গিয়ে প্রথমেই তার নজরে পড়ল মেয়ের কোমরের কাছে ইজিরের কষি এক জায়গায় একটু উল্টো ভাঁজ হয়ে আছে, আর সেই ভাঁজে স্পষ্ট একটা আধুলি আর কয়েকটা খুচরো পয়সার চেহারা মালুম হচ্ছে।
মেয়েকে জড়িয়ে ধরে খানিক আদর করেছিল সাঁটু। তারপর মেয়ে ফের গঙ্গা যমুনা কোটে ফিরে গেল। সাঁটু গেল বাজারে বাবুর জন্য সিগারেট আনতে, আর যেতে যেতে টের পেল কখন যেন তার হাতে একটা আধুলি, দুটো 10টা পয়সা আর একটা 5 পয়সা চলে এসেছে। মায়েরি, মা কালীর দিব্যি, সে টেরও পায়নি কখন আপনা থেকে পয়সাগুলো এসে গেল, একেবারে আপনা থেকে। এসে যখন গেলই তখন তাকে ভগবানের দেওয়া মনে করে সাঁটুলাল তৎক্ষণাৎ নগদানগদি তাড়ি খেয়ে ফিরল। বাবুর বাড়ির ফটকে তৈরি হয়েই দাঁড়িয়েছিল সরস্বতী আর তার গা ঘেঁষে কুন্তি। আর যাবে কোথায়? প্রথমে মেয়েটাকেই দেখতে পেয়ে চেঁচালো, মা মা, ওই যে আসছে। সঙ্গে সঙ্গে সরস্বতী ঠিক কলের গানের পুরনো বয়ান ছেড়ে বলতে লাগলো, বাপের ঠিক নেই, নষ্ট মাগির পুত, কেলে কুত্তার পায়খানা, ডোমে ঠ্যাঙে দড়ি বেঁধে তোকে টেনে ভাগাড়ে ফেলবে। নিবংশের বেটা, মেয়েকে পয়সা দিয়ে ডাল আনতে পাঠিয়েছি আর মেয়েরও বলিহারি। বাবা কোন আক্কেলে তুই ওই গরু চোরের বেটাকে সোহাগ দেখাতে গেলি? গেল তো ঘাটের মোড়ার আক্কেলটা দেখ, মেয়ের ইজিরে কষি থেকে পয়সা মেরে নিল। বলি, ওই পয়সার জন্য তুই না কি পারিস বল দেখি। বলতো আরো। বাবুর বউ বেরিয়ে সে চোখা গলায় বলল, দেখ সরস্বতী, ছোট লোকের মতো চেঁচাবি তো দূর হয়ে যা। সাঁটু, তুমিও এক্ষুনি বিদেয় হও। একটা চোর আর একটা মুখ আঁচ থাকুর। আমার বাচ্চাটা এসব শুনে আর দেখে শিখবে। যাও যাও। সরস্বতী অবশ্য বাবুর বউকে ভয় পায় না, উল্টে তেজ দেখায়। কিন্তু সেদিন আর বাড়াবাড়ি করেনি, শুধু শাঁসিয়ে রেখেছিল 8 চক্রবর্তীর বিষেকে দিয়ে মার খাওয়াবে বলে। সেই দিনই সন্ধ্যের মুখে বিষের সাঁটুকে ধরে দোকান ঘরের পেছনে আবডালে টেনে নিয়ে দিল ঘা কতক, আরও দিত। সুখচন্দ্র সার শব্দে এসে পড়ে বলল, যাকগে, 12 আনা তো মোটে পয়সা। কিন্তু সুখচন্দ্র মাপ করে তো সরস্বতী করে না। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, মুখ দিয়ে রক্ত বেরোবার পর ছাড়া পাবে। সাঁটুলাল সরস্বতীর পা ধরে উবু হয়ে বসে বলল, কাল থেকে আর হবে না। সাঁটুলাল নিজেও আজ জিজ্ঞেস করে, পয়সাটা কি সত্যি মেরেছিল সাঁটু? সাঁটু শিউরে উঠে বলে, মারি না, মা কালীর পা ছুঁয়ে বলতে পারি। সারা পয়সাগুলো ফক্কর, বুঝলে? আমাকে জব্দ করতে কোন পাকে শুট করে চলে এলো হাতে। এই সব দুঃখের কথা সাঁটুলাল কাউকে বলতে চায়, উজাড় করে বলবে সব, কিন্তু সাধুটা সটকেছে, আছেই বা কে? গতকাল সাঁঝের মুখে বাবুর বউ নদীয়াল মাছ কিনতে পয়সা দিয়ে পই পই করে বলে দিয়েছিল, দেখো সাঁটু, পয়সার হিসেব দিয়ে কিন্তু সরে পড়ো না। সাঁটুলাল মনে মনে দিব্যি কেটেছিল, আর নয়, এবার মানুষ হতে হবে, 5 জনের কাছে দেখানোর মতো মুখ চাই। পয়সাটা ফেরত দিত সাঁটু যদি নিজে এসে ফিরত। হলো কি, গৃহের ফের বাজারে গিয়ে দেখলো নদীয়াল মাছ ওঠেনি, কয়েকটা ন্যাংটা চ্যাং মাছ উঠেছে, যা বাবুরা খায় না। পয়সা নিয়ে ফিরেই আসছিল, তেমনি সময়টায় হরগোবিন্দ খবর দিল খারু বেরোয় যাত্রা হচ্ছে। যাবে নাকি সাঁটুলাল? আগু পিছু ভাবনা সাঁটুলালের কোনো কালেই ছিল না। চাঁদনি রাত ছিল, ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। বাবুর বাড়ি মুখো হতে আর ইচ্ছে হলো না তার। মনে মনে ভাবল,
আজকের রাতটাই শেষ পাপ তাপ করে নি, কাল থেকে মায়েরি, কাল থেকে ভালো হয়ে যাব একেবারে। এই ভেবে তাড়ি খেয়ে নিল প্রাণ ভরে। তারপর খাড়ু বেড়ে রাস্তা ধরল। রাস্তায় ফিরতে একটু লজ্জা লজ্জা করছে তার। সরাসরি গিয়ে ঢুকে পড়লে বাবুর বউ চিৎকার করবে। সাঁটুলাল তাই বাজারের দিকে ৮ চাক্কির দোকানে গিয়ে উঠে বসলো। কি খবর হে সুখচন্দ্র, ভালো আছো তো? সুখচন্দ্র বেশ মানুষ, মুখে একটা নির্বিকার ভাব। ঝড় হোক ভূমিকম্প হোক, সুখচন্দ্রের মুখে আর কোনো ভাবই নেই। বলল, ভালো আর কই, কাল থেকে নাকি তুমি হাওয়া। বাবুর বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে, যাও। যাচ্ছি বলে সাঁটুলাল বেঞ্চিতে বসে পড়ল। বিশেষ চাক্কি চালাচ্ছিল, আটা উঠছে ধুলোর মতো চারিদিকে। হুঁড়ো দিয়ে বলল, যাও যাও, কাজের সময় বসতে হবে না। সাঁটুলাল দাঁত খিচিয়ে বললে, তুমি কে হে? যার দোকান সে কিছু বলে না, তোমার আবার ফুপর দালালি কিসের? লেগে যেত, কিন্তু এ সময় সাঁটুর ছেলে বিষ্ণু রাস্তা থেকে উঠে এসে সুখচন্দ্রকে বলল, বাবা, মা বলে দিল ফেরার সময় আনাজ নিয়ে যেতে। সাঁটু প্রাণ ভরে দেখছিল, তার ছেলে, হ্যাঁ তারই ছেলে, সুখচন্দ্রকে বাবা বলে ডাকছে। আহা, ডাকুক, ওর বাবা ডাকার মতো লোক তো চাই, সে নিজে তো আর মানুষ নয়। ছেলে বেরোলো তো পিছু পিছু সাঁটুলালও বেরোয়। ছেলে কয়েক কদম হেঁটেই পিছু ফিরে বলল, তুমি আসছো কেন? সাঁটু একটু রেগে বলল, কেন? তোর বাবার রাস্তা, তুমি অন্য বাগে যাও, নইলে মাকে বলে দেব। কি বলবি? তুমি কুন্তির পয়সা চুরি করেছিলে না, মনে নেই? চুরি? গঙ্গা যমুনা খেলতে গিয়ে ছুরি কোথায় পয়সা হারিয়ে আমার ঘাড়ে চাপান দিলে। সে যাই হোক, তুমি কাছে আসবে না আমাদের। বাপকে কি ভুলে গেলি বুঝি? ছেলে চলে গেল। পালপাড়ার পুকুর ধারে শেফালি ধরল তাকে, গা ধুয়ে ঘরে ফিরছে। দেখতে পেয়ে বলল, তোমার সঙ্গে কথা আছে। শেফালি মোটা মানুষ, শরীর ঢিলে ঢালা হয়ে গেছে, ঘামাচিতে গা কাঁথার মতো হয়ে আছে। গোলপানা থম্বা মুখখানা দেখলে কাতলা মাছের মাথার কথা মনে পড়ে। দাঁতে নস্যি দেওয়ার নেশা আছে। এক গাল হেসে বলল, খবর শুনেছ নাকি? তোমার যে আবার ছেলে হবে। ছেলে কি বাতাসে হয়? সাঁটু অবাক হয়ে বলল, আমার ছেলে হবে কি গো? ওই হলো তোমার বউয়ের। সাঁটু লজ্জা লজ্জা মুখ করে বললে, কি যে বলো বউঠান। বলছি বাপু, শুনে রাখো, এও বলি, সরস্বতীর পেটেরটা যদি তোমার ছেলের না হয়, তবে সে তোমার সুখবাবুরও ছেলে নয়। সরস্বতীর ছেলে হবে শুনে সাঁটুলাল খুবই খুশি হলো। আহা, হোক, ছেলেপুলে বড় ভালোবাসে সরস্বতী, ছেলেপুলে নিয়ে সব ভুলে থাকে। খুশি মনে সাঁটুলাল বলল, ভালো ভালো। ভালো? ভালো কি? হ্যাঁ, ভালোটা কি দেখলে? 5 জনে যাই বলুক, আমি তো সুখবাবুর মুরত জানোই। ছেলের জন্ম দেওয়ার ক্ষমতা সে মেনি মুখর নেই, থাকলে আমার বাঁজা নাম ঘুচত। তুমি যদি ভেবেছ সুখবাবুর ক্ষমতায় কাণ্ডটা হচ্ছে, আচ্ছা দিনকানা লোক তোমরা, এ সুখবাবুর কাজ নয় গো, সাঁট আছে। কিসের সাঁট? থম্বা মুখে ঢলঢলি হাসি খেলিয়ে শেফালি বলে, দেখেও দেখো নাকি, বিষে যে তোমাকে সেদিন খুব করে ঠ্যাঙালো, সে কেন জানো?
বিশেকে যে দীনবন্ধুবাবু তার কারবারে বেশি মাইনে লাগাতে চেয়েছিল, তাতে বিশে গেল না কেন জানো? সে যে এখানে 20 টাকার মাইনে আর দুবেলা খোরাকি পেয়ে আটার মতো লেগে আছে জানো, বোঝো না? বিশে আর সরস্বতীর ভাবসাব দেখেও বোঝো না? চোখ কান খোলা রেখে চলবে, তাহলে আর 5 জনের কাছে শুনে বুঝতে হবে না। যাও, বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে ভাবো। ভাবা ভাবির কি আছে সাঁটুলাল বোঝে না, দিনের মতো পরিষ্কার ব্যাপার। তবে কিনা সাঁটু এসব নিয়ে মাথা ঘামায় না। আসল ব্যাপার হলো সরস্বতীর আবার ছেলে হচ্ছে। বাড়ি ঢুকতেই আগে বাবুর সঙ্গে দেখা। বাগানের রাস্তায় শোয়ানো চেয়ার পেতে বই পড়ছে, কেবল বই পড়ে। শোনা যায় কলেজের খুব নামকরা মাস্টার, মেলা বিদ্যা জানে। যদিও ধান আর চিটের তফাৎ বুঝতে পারে না, তা সে যাই হোক, বেশি বোঝেন না বলেই ভালো, বুঝলে বড় মুশকিল। বাবু মুখ তুলে দেখে বললেন, সাঁটুলাল যে, কোথায় গিয়েছিলে? এই আগে কাল থেকে আর হবে না। সে জানি, কিন্তু বাড়ির সবাই ভাবছিল খুব, আর হবে না। বাবু রোগা রোগা লোক, বেশি কথা বলে না, শুধু গম্ভীর হয়ে বলল, বিশ্বাসী লোক পাওয়া বড় মুশকিল দেখছি। ভিতর বাড়িটা থমথম করছে। বৌদি এই সবেই দুপুরে ঘুম থেকে উঠল, মুখ টুক ফুলে রাবণের মা, তার উপরে এলো কেশি ঠোঁটে শুকনো রক্তের মতো পানের রস, গলায় কপালে ঘাম। আঁচল কুড়োতে কুড়োতে কুয়োতলায় যাচ্ছিল। ভিতরের বারান্দায় তাকে দেখে থমকে গিয়ে বলল, তুমি কার হুকুমে বাড়িতে ঢুকেছ? বেরো এক্ষুনি। সাঁটুলাল টপ করে কান ধরে পড়ল, কাল থেকে আর হবে না। ঘুম থেকে উঠলে মানুষের তখন তখন আর তেমন তেজ থাকে না। বৌদিরও রাজ্যের আলিসি, হাই তুলে বলল, পয়সাটা ফেরত দেবে তো? মাইনে থেকে কার্টন দিয়ে দিব বরং। চায়ের জল চড়াও গে যাও, বলে বৌদি কুয়োর দিকে গেল। চায়ের জল চড়ানোর কথা সাঁটুলালের নয়, সে বাইরের কাজের লোক। জল তোলে, গরু দেখাশোনা করে, দুধ দই বাগান করে, কাপড় কাচে আর ফাই ফরমাস খাটে। ঘরের কাজ যাবতীয় সরস্বতীর উপর, রান্না, বাসন মাজা, ঘর ঝাঁটানো, মোছা। তাই চায়ের জল করার কথায় অবাক হলো সাঁটুলাল। কাজ তেমন জানা নেই, তবু পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোল। রান্নাঘরের দরজা জুড়ে মেঝে আঁচল পেতে সরস্বতী শোয়া, অঘরে ঘুমাচ্ছে। আহা, ঘুমুক, আবার মা হবে, এই সময়টায় শরীর এলিয়ে যায়। সরস্বতীর হাঁ মুখের কাছে মাছি উঠছে বসছে। হাত নেড়ে তাড়ালো সাঁটুলাল। তারপর খুব সাবধানে সরস্বতী তাকে ডিঙিয়ে রান্নাঘরে ঢোকে। সে কেরোসিনের স্টোভতে জুত করতে পারছিল না, খুটুর মুটুর করে নাড়ছিল। শব্দ পেয়ে সরস্বতী পাশ ফিরে রক্ত চোখে চেয়ে বলল, ও কি, রান্নাঘরে ধুলো পায়ে ঢুকেছ যে বড়? বাইরের জামা কাপড় নিয়ে ছিষ্টি ছুঁচ্ছ? তুমি কি মানুষ? 7 বাসি হেগো মোতা কাপড়, তার উপর কোথায় কোন আস্তা করে রাত কাটিয়েছ? বেরো। সাঁটুলাল সরস্বতীর মুখের পানের চেয়ে খুব হাসে, বেশ লাগছে দেখতে। মা হওয়ার চেহারাই আলাদা। সরস্বতী উঠে বসতে বসতে বলল, চোখ আর বেরোলে কেমন করে বলো তো? আমাকে ডিঙোলে নাকি? তা কি করব? কি করব মানে? জল জ্যান্ত মানুষকে ডিঙোতে হয়? সাঁটুলাল খুব গম্ভীর মুখে বলল, পোয়াতি মানুষ যেখানে সেখানে শুয়ে থাকো কেন? এই সময়টায় অসাবধান হওয়া ভালো না।
কে জানে কেন এই কথায় সরস্বতীর মুখে বন্ধন পড়ে গেল, আর একটাও কথা না বলে উঠে চলে গেল বোধহয় কুয়োতলায়। একটু বাদে ভেজা চোখ মুখ নিয়ে ফিরে এসে বলল, সরো, আমি চা করছি। সাটুলাল সরল বটে, কিন্তু চলে গেল না। দরজার চৌকাঠে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইল সরস্বতীর দিকে। সরস্বতী টের পাচ্ছে, তবু চোখ তুলে তাকাচ্ছে না। সরস্বতী তাকাচ্ছে না বলে সে সাঁটুকে খাতির দেখাচ্ছে তা নয়, আসলে এই পোড়া মুখখানা দেখাতে তার ইচ্ছেই করে না। স্টোভের সলতে কমে গিয়েছিল। টিনের চোঙগুলো খুলে সরস্বতী সলতে টেনে বড় করে দেশলাই জেলে সলতে ধরালো। কেটলি চাপিয়ে কেরোসিনের হাত ধুতে গেল উঠোন বাগে। দিয়াশলাইটা পড়ে রইল মেঝেই। সাঁটুলালে দেশলাই ফুরিয়েছে। সেই আধখানা কাঠি নিয়ে কখন একটা বিড়ি খেয়েছে। ভাবা ভাবির বড় ঝামেলা। দেশলাইটা তুলে নিয়ে সাঁটু সরে পড়ল। রাজ্যের কাজ পড়ে আছে, জল তুলতে হবে, গরুর জাবনা দিতে হবে, গোয়ালে ধোয়া, তার আগে আবডালে কোথাও বসে ভর পেট বিড়ি খাবে। এখন তেঁতুলের ঠান্ডা ছায়ায় বসে সাটুলাল পশ্চিম আকাশের রঙের বাহার দেখছিল। বিড়ি খেলে মাথাটা খুলে যায়, সব ভালো লাগে কিছুক্ষণ, তারই খেলে আরও খোলে। গাঁজা খেলে তো স্বর্গরাজ্য হয়ে যায় দুনিয়াটা। বিড়িটা যখন শেষ হয়ে এসেছে তখন বাবুর 6 বছরের মেয়ে বাবলি এসে পিছন থেকে গলা জড়িয়ে ধরল। সাটুদা, তুমি পয়সা চুরি করে পালিয়েছিলে? সাটু এক গাল হেসে বলল, না মাইরি না, আমি জানি তুমি পয়সা চুরি করে কাল চলে গিয়েছিলে। কান ধরো। সাটু কান ধরে জিভ কেটে বলল, ছি ছি ছি, বড় অন্যায় হয়ে গেছে, কাল থেকে আর বলবো না। রোজ নতুন নতুন সব ব্যাপার শিখছে বাবলি। আজকাল স্কুলে যায়, স্কুল থেকে কত কি শিখে আসে। যেমন এখন বাবলি একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে এনে বলে, হাত পাতো। সাঁটু হাত পাতে। বাবলি দুর্বল হাতের গাছের ডালটা দিয়ে সাঁটুর হাতে মারে, বলে, আর করবে? বলে, না গো, নীল ডাউন হও। সাঁটু নীল ডাউন হয়। আর কি করবে ভেবে না পেয়ে বাবলি বলে, আচ্ছা হয়েছে, মেরেছি তো, শাস্তি দিয়েছি তো, এসো এবার আদর করি। বলে কাছে এসে বাবলি সাঁটুর মাথাটা নিজের কাঁধে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, 60 60 60। লেগেছে সাঁটুদা? বড় যন্ত্রণা হলো সাঁটুর বুকটার মধ্যে। এক পুকুর জল উঠে আসতে চায় চোখে। মাথা নেড়ে বলে, না না, লাগেনি, আমি চোর খুকুমণি, তাই আমার ছেলেপুলেরাও আমাকে ঘেন্না পায়। তুমি রোজ মেরো আমাকে, বুঝলে? এমন শাস্তি দেব তোমাকে রোজ সাঁটুদা, দেখবে, ভয় পেও না, আবার 60 করেও দেব। ভিতর বাড়িতে দেশলাই নিয়ে ফের চিৎকার হচ্ছে। হোক, সব দিকে কান দিলে হয় না। সাঁটুলালের অনেক কাজ, তাই উঠে গোয়াল ঘরের দিকে গেল। সন্ধ্যের পর বাগানের রাস্তা থেকে বাবুর শোয়ানো চেয়ার আর জল চা রাখবার টুল তুলতে গিয়ে সাঁটুলাল সিগারেটের প্যাকেটটা পেয়ে গেল। তাতে 2-1টা আস্ত সিগারেট। সাঁটু খুব অভিমান ভরে বলল, নিলে লোকে বলবে চোর, কিন্তু এই যে হাতের নাগালে 2টো সিগারেট তার ভাগ্যে পড়ে আছে, এর মধ্যে কি ভগবানের ইচ্ছে নেই? সাঁটু সিগারেটটার প্যাকেটটা কামিনী ঝোপের মধ্যে গুঁজে রেখে দিল। রাতে ভাত খাওয়ার পর জমবে ভালো। রাতের কাজ সেরে সরস্বতী বিদায় নিয়েছে। বিকেলে দিয়াশলাই নিয়ে আজ আর বেশি চেঁচায়নি। মুখোমুখি দেখা হতে চোখেও তাকায়নি, লাল লাল চোখ করে। বাবু আর বৌদিও আজ তাড়াতাড়ি খেয়ে শুতে গেল।
বাইরের বারান্দায় শতরঞ্চি আর একটা কাঁথা পেতে শুয়ে শুয়ে সিগারেট টানছিল সাঁটোলাল। ঠিক সে সময়ে অন্ধকার পুড়ে সরস্বতী উঠে এলো। আমি পোয়াতি, এ কথা কে বলল তোমায়? সাঁটু শুয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে বলল, আমার সঙ্গে থাকতে 3 বার হয়েছিল। লক্ষণ সব চিনি কি না? বলবে আবার কে? সরস্বতী উবু হয়ে বসে বলে, নিচে বলো না, শেফালি কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে, তার কাছে শুনেছ। আচ্ছা, বাজি মেয়ে ছেলে যা হোক, নিজের হবে না, অন্যের হলে শতেক দোষ খুঁজবে। এসব কথা জানাজানি হলে সুখকর্তা আর রাখবে ভেবেছ? সাঁটুলাল মাথা চুলকোয়। সরস্বতী আস্তে আস্তে বলে, শোনো, তুমি সুখচন্দ্রকে বুঝিয়ে বলবে যে তোমার সঙ্গে যখন থাকতুম তখনও আমার চরিত্রের দোষ ছিল না, এখনও নেই, বুঝলে? তোমার মুখের কথা দাম হবে। নইলে সুখচন্দ্র আজ রাতে ওই মাগির কাছে থাকতে গেছে। রাতভর এমন বিষ ঢালবে কানে যে পুরুষটা বিগ্রবে। কালী সুখচন্দ্রের সঙ্গে বসে নানান কথার মধ্যে এক ফাঁকে কথাটা তুলো। উদাসভাবে সাঁটুলাল বলে, তুলবক্ষণ, তুলো। তুমি লোক খারাপ নাও আমি জানি। 2 টাকা রাখো বলে আঁচলের গেরো খুলে ভাঁজ করা টাকা বের করতে যায় সরস্বতী। ভারী লজ্জা পায় সাঁটুলাল, বলে, আরে থাক থাক, ও সব রাখো, নাও বিড়ি টিড়ি খেও, মাসে 10 টাকা মাইনে পাও, তাতে কি হয়, রাখো এটা। আমি সদর ভেজিয়ে রেখে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ যাও, চারিদিকে ভারী চোর ছাচোর। সে জানি বলে সরস্বতী আঁধারে মিলিয়ে যায়। সাঁটুলাল 2 নম্বর সিগারেটটা ধরিয়ে ফেলে। সরস্বতী বলে গেল সে নাকি ভালো লোক। সত্যি কি আর বলেছে? মন রাখা কথা, কিন্তু যদি সত্যিই তাকে ভালো লোক বলে জানতো সবাই। হাতের সিগারেটটার দিকে চেয়ে রইল সাঁটুলাল। ভারী রাগ হলো নিজের উপর। আচমকা সিগারেটটা প্রায় আস্ত অবস্থায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের 2 গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় দেয়। রাগ তাতেও কমে না। নিজের ঘাড় ধরে নিজেকে তোলে সে। তারপর নিজেকে নিয়ে ফটকের বাইরে বার করে দিয়ে বলে, যা হারামজাদা, আহাম্মক ছেঁচড়া, চোটটা কোথাকার, ফের যদি আসিস তো জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। এই বলে হাত ছেড়ে সাঁটুলাল ফিরে আসে। কালই গিয়ে সুখচন্দ্রকে বুঝিয়ে আসবে যে সরস্বতী বড় সতী মেয়ে, তার গর্ভে সুখচন্দ্রেরই ছেলে, আর টাকা 2 ফেরত দেবে সরস্বতীকে। সে ঘুষ টুস খাবে না আর। পুরনো সাঁটুলাল বিদায় নিয়েছে। খুব আনন্দে খানিক ডগমগ হয়ে বসে রইল সাঁটুলাল। মনটা ভারী বড় সড়ো হয়ে গেছে, বুকে যেন হাওয়া বাতাস খেলছে। প্রাণ জুড়িয়ে গেল। কামিনী ঝোপের নিচে পড়ে থাকা সিগারেটটা ধোঁয়াচ্ছে। আরও অনেকটা রয়েছে, খামোকা পয়সা নষ্ট। সাঁটুলাল গিয়ে সিগারেটটা তুলে আনলো ফের। বসে বসে মনের সুখে টানতে লাগলো। দেশলাইটা নেড়ে চেড়ে দেখলো অনেক কাঠি রয়েছে। বাঁটাকে সরস্বতীর দেওয়া টাকাটা। সাঁটুলাল ভাবল, এই শেষ পাপ তাপ বাবা, কাল থেকে ভালো হয়ে যাচ্ছি। নমস্কার।